হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। তো ভিএসসির ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। ওকে, তো পরমাণু কি? পরমাণু সম্পর্কে প্রথম ধারণা আমাদের, তাই না? প্রথমে আমাদের মাথায় এই প্রশ্নটা আসা উচিত। তো তোমরা শুনেছো মহর্ষি কণাদ পরমাণু কথাগুলো। তারপরে ইউসিপাস অ্যান্ড ডেমোক্রিটাস, এরা কি করেছিল? এরা অ্যাটম টার্মটাকে কয়েন করেছিল। ঠিক আছে, এটা অ্যাটম বলেছিল অর্থ যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি তার সবচেয়ে ছোট কণা পাবো, তাকে বলা হয় অ্যাটম। ঠিক আছে, তো অ্যাটম টার্মটা কে কয়েন করে? ডেমোক্রিটাস। ঠিক আছে, তো অ্যাটমের স্ট্রাকচার আজকে আমরা অনেক অ্যাডভান্স স্ট্রাকচার সম্পর্কে জানি, বাট আমাদেরকে একটু দেখতে হবে যে প্রিভিয়াসলি জিনিসগুলো কেমনভাবে এসেছে। মানে আজকে আমরা যে অ্যাটমিক স্ট্রাকচারটা দেখছি সেটা তো একদিনে আসেনি, তা একটা লং টার্ম ধরে একটু একটু করে বিজ্ঞানীরা তারা একটা মতবাদ দিয়েছে, সেই মতবাদটাকে ভুল প্রমাণ করে সে নিজের মতো করে একটা অ্যাটমিক স্ট্রাকচার দিয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে আজকে আমরা পড়বো। ওকে, তো চলো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বললাম যে মহর্ষি কনাদ অণু পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তারপরে আসছে লিউসিপাস অ্যান্ড ডেমোক্রিটাস, এরা অ্যাটম, মানে অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে এ টম, মানে যেটাকে ডিভাইড করা যায় না। ঠিক আছে, মানে বড় কোনো একটা পদার্থ যদি ভাঙতে থাকি, ভাঙতে 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 সব থেকে ছোট কণা, সেটাকে আমরা ডিভাইড করতে পারি। ওকে, তো মোটামুটি হ্যাঁ, 1800 শতকে জন ডাল্টন বলে একজন বিজ্ঞানী, উনি অ্যাটমিক থিওরি দিয়েছেন। উনি অ্যাটমিক স্ট্রাকচার বলেননি কিন্তু, উনি অ্যাটমিক থিওরি দিয়েছেন। ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাটমিক থিওরি অফ ডাল্টন। ওকে, ডাল্টনের অ্যাটমিক থিওরি মোটামুটি ওটা 1808 সাল নাগাদ উনি দিয়েছেন। বলছেন, উনি বলছেন দেখো, বলছে অল ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি টাইনি পার্টিকেল কল্ড অ্যাটম। সমস্ত পদার্থ, সমস্ত যে কোনো পদার্থ নিতে পারো, প্রতিটা পদার্থ প্রচন্ড ছোট ছোট কণা দিয়ে তৈরি, আর সেই ছোট্ট কণাকে আমরা বলছি কি? বলছি হচ্ছে অ্যাটম বা পরমাণু। ওকে, এবার নেক্সট স্টেটমেন্ট কি বলেছে? বলছে অ্যাটমস আর ইনডিভিজিবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টিবল পার্টিকেল। মানে অ্যাটম হচ্ছে এমন কণা যাকে আর ডিভাইড করতে পারবো না, বা যাকে আর আমি ডিস্ট্রয় করতে পারবো না। ঠিক আছে, মানে যাকে আর ভাঙা যায় না, যাকে আর ডিভাইড করা যায় না। বোঝা গেল? তো এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরীক্ষাতে প্রশ্ন দেয় কে বলেছিল যে অ্যাটমকে আর ভাঙা যায় না বা অ্যাটমকে আর ডিভাইড করা যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে জন ডাল্টন। ঠিক আছে, নেক্সট কি বলেছে? বলেছে অ্যাটম অফ এ গিভেন এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন মাস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। কোন একটা মৌল, ধরো আমি হাইড্রোজেনের যদি কথা বলি, তো হাইড্রোজেন তুমি যেখান থেকেই নিয়ে আসো না কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে, হাইড্রোজেন, পৃথিবী কেন, অন্য গ্রহ, ইউনিভার্সের যে কোনো জায়গা, সূর্য থেকে হাইড্রোজেন যে যেখান থেকেই নিয়ে আসো, হাইড্রোজেনের মাস যা তাই থাকবে, হাইড্রোজেনের যে অ্যাটমিক নাম্বার তাই থাকবে। ঠিক আছে, ওটা আমার চেঞ্জ হবে না। ওকে, তোর মাস, ওর কেমিক্যাল প্রপার্টি, এগুলো চেঞ্জ হবে না, এরা সবসময় আইডেন্টিক্যাল থাকে। এমন না যে তুমি মঙ্গল গ্রহের হাইড্রোজেনের মাস বা কেমিক্যাল প্রপার্টি আমাদের পৃথিবীর যে হাইড্রোজেন তার মাস বা কেমিক্যাল প্রপার্টির সাথে ম্যাচ করছে না, এটা নয়। ওকে, 4 নম্বর স্টেটমেন্ট বলেছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাস। ওকে, ডিফারেন্ট মৌল, ডিফারেন্ট মৌল যদি হয় তাদের মাস ডিফারেন্ট, তাদের কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট। প্রতিটা পদার্থই তো অ্যাটম দিয়ে তৈরি, তো এই পেনটা যে অ্যাটম দিয়ে তৈরি, এই বোর্ডটা যে অ্যাটম দিয়ে তৈরি, এরা তো ডিফারেন্ট অ্যাটম, তাই এদের মাসও ডিফারেন্ট, এদের কেমিক্যাল প্রপার্টিজও ডিফারেন্ট। বোঝা গেল? 5 নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে দেখো, হি ডিসকভার্ড এ প্যাটার্ন নাও নোন অ্যাজ ল অফ মাল্টিপল প্রপোর্শন। তিনি একটা প্যাটার্ন ডিসকভার করেছেন। কি প্যাটার্ন? যে এই যে মৌলগুলো কেমিক্যালি কম্বাইন্ড হয়ে যৌগ বানাচ্ছে, এলিমেন্টগুলো কেমিক্যালি কম্বাইন্ড হয়ে কম্পাউন্ড বা যৌগ বানাচ্ছে, তাই তো? এই যে মৌলগুলো যে যৌগ বানাচ্ছে, এরা সবসময় একটা হোল নম্বরের রেশিওতে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। যেরকম, যেরকম যদি আমি বলি, ধরো এসএন, মানে টিন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে এসএনও বানাচ্ছে, তেমনি এই সেম যৌগ, মানে সেম অ্যাটমগুলো বা সেম মৌলগুলো যুক্ত হয়ে আমার SnO2ও বানায়। বাট দুই ক্ষেত্রে, ধরো আমি যদি বলি এই টিন, ধরো টিন আছে, এইখানে টিন আছে ধরো 100 গ্রাম, 100 গ্রাম টিনের সাথে যুক্ত হয়েছে অক্সিজেন। নাও ধরে নাও
13.5 গ্রাম অক্সিজেন আমার যুক্ত হয়েছে, ঠিক আছে। তো এই যৌগটা যখন তৈরি করছে সেখানে 100 গ্রাম টিনের সাথে তোমার 27 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে এই যৌগটা তৈরি করেছে। তাহলে এই যে মৌলগুলো যুক্ত হয়ে যে যৌগ বানাচ্ছে এটা সিম্পল হোল নম্বরের রেশিওতে যুক্ত। এবার তুমি বলো স্যার কই দেখতে তো পাচ্ছি না। দেখ, এইখানে অক্সিজেনের পরিমাণ আর এখানে অক্সিজেনের পরিমাণ এদের রেশিও করো, 13.5:27, তাহলে কি হচ্ছে 1:2 হচ্ছে না। সিম্পল হোল নম্বরের রেশিওতে এরা যুক্ত হয়ে কি বানাচ্ছে, বানাচ্ছে হচ্ছে কম্পাউন্ড। দেখো লেখা আছে এখানে, হি নোটিসড দ্যাট, তিনি নোটিস করেছেন যে অ্যাটমস কম্বাইন ইন দ্য রেশিও অফ স্মল হোল নাম্বার বা সিম্পল হোল নাম্বারের রেশিওতে যুক্ত হয়, ঠিক আছে, টু ফর্ম দ্য কম্পাউন্ড। ওকে, এরকম 1:2 বা 2:3 এরকম রেশিওতে কখনো এরকম হবে না যে 1/2:2/3, 5/4:3/4, মানে এরকম ভগ্নাংশ বা ফ্র্যাকশন নয়, সবসময় একটা হোল নম্বরের রেশিওতে যুক্ত, ঠিক আছে। নেক্সট নেক্সট এখানে দেখো বিভিন্ন মানে স্যার জন ডাল্টন যখন অ্যাটমিক থিওরি দিলেন সেই টাইমে আরো অনেক বিজ্ঞানীরা ছিল, তারা বিভিন্ন রিসার্চ করছিল। হঠাৎ করে তো আর সবাই তার উদ্দেশ্য নেয়নি, সবাই তো এটা ভাবেনি যে আমি অ্যাটম নিয়ে রিসার্চ করবো, অ্যাটম নিয়ে করবো, এরকম কোনো ব্যাপার ছিল। সবাই নিজের নিজের মতো করে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন টপিকের উপরে রিসার্চ করছিল, ঠিক আছে। তেমনি এখানে একজন ব্যক্তির নাম দেখছো হামফ্রে ডেভি। ওকে, তিনি কি করছিলেন, বাই ইউজিং ইলেকট্রিসিটি স্যার হামফ্রে ডেভি আইসোলেট মেনি এলিমেন্ট ফ্রম কম্পাউন্ড, ঠিক আছে। উনি কম্পাউন্ড থেকে মৌলগুলোকে এক্সট্রাক্ট করতেন, আলাদা করতেন। ওকে, যেরকম এখানে অনেক মৌলের নাম লেখা আছে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনটিয়াম, বেরিয়াম, বোরন, এই মৌলগুলোকে উনি কম্পাউন্ড থেকে আলাদা করেছিলেন। অ্যান্ড হি কন্ডাক্টেড এক্সপেরিমেন্ট which involve the passage of electricity through liquid, এবং ইনি এছাড়াও আরো অনেক এক্সপেরিমেন্ট করছিলেন, টেস্ট করছিলেন। উনি টেস্ট করছিলেন যে লিকুইডের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় কিনা, লিকুইড ইলেকট্রিসিটি পরিবহন করে কিনা, ঠিক আছে। উনি দেখলেন যে হ্যাঁ, লিকুইড ইলেকট্রিসিটি পরিবহন করছে। এবং উনি আরো একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের এই পৃথিবীতে দু রকমের চার্জ আছে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। এই জিনিসটাকে উনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন, বোঝা গেল। নেক্সট চলো দেখা যাক। নেক্সট হচ্ছে মাইকেল ফ্যারাডে, যাকে বলা হয় ফাদার অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। ইনি, হামফ্রে ডেভি, এরা একসাথেই আর কি লিকুইডের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেটা নিয়ে ওনারা তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছিলেন। ওকে, এবং জলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠানো হচ্ছে, লিকুইডের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠানো হচ্ছে, যেরকম জলের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাঠানো হলো, দেখা গেল জল যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল দিয়ে তৈরি, হাইড্রোজেন অক্সিজেন, সে হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে ভেঙে যাচ্ছে, মানে জল ভেঙে হাইড্রোজেন অক্সিজেন, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস, ঠিক আছে। তো এই জিনিসগুলোর রিজন, কারণ, এগুলোকে নিয়ে ওনারা অনেক রিসার্চ বা ব্যাখ্যা ট্যাখ্যা করেছেন। সেই টাইমে আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে হেনরিচ টেসলা। তিনি কি করছেন, ইনি ডিসচার্জ টিউব ইনভেন্ট করেছেন। ডিসচার্জ টিউব বা ভ্যাকিউম টিউব, মানে এরকম কাঁচের টিউব দেখতে পাচ্ছ ছবিতে, এটা একটা কাঁচের টিউব যার ভেতরে থেকে আমরা বায়ুকে বার করতে পারবো, মানে ভেতর থেকে ভ্যাকুয়াম তৈরি করতে পারবো, ঠিক আছে। তো উনি এই ভ্যাকিউম টিউব কিন্তু ইনভেন্ট করেছিলেন, ঠিক আছে। এবং সেই ভ্যাকিউম টিউব বহু বিজ্ঞানীরা তারা কি করতো, তারা এই ভ্যাকিউম টিউব গিয়ে বিভিন্ন রকমের এর ভেতরে এক্সপেরিমেন্ট করতো। অ্যাকচুয়ালি সেই টাইমে কি হয়, সেই টাইমে এই যে আকাশে বিদ্যুৎ চমকায় না, আকাশে যে বিদ্যুৎ চমকায়, আকাশে যে লাইটেনিং হয়, ঠিক আছে, আকাশে যে লাইটেনিং হয়, সেম লাইটেনিং কিছু বিজ্ঞানীরা চাইছিল যে সেম লাইটেনিং আমি ল্যাবের মধ্যে, বাড়িতে ল্যাবের মধ্যে তৈরি করব। তো তার জন্য কি দরকার, তার জন্য চাই আমাদের এই ভ্যাকিউম টিউব। যে ভ্যাকিউম টিউব দেখলেন, ওই কাঁচের ওই টিউব চাই, যেটা ওই গেসলার বলে ব্যক্তিটা উনি ইনভেন্ট করেছিলেন। তো আকাশে কি, আকাশে হচ্ছে লো প্রেশার থাকে, তাই তো, প্রেশার আকাশে কম থাকে, আকাশে টেম্পারেচার কম থাকে, ঠিক। তারপরে আমি যদি বলি আকাশে আমার যে গ্যাস থাকে, সেই গ্যাসগুলো কি হালকা গ্যাস থাকে, কারণ যত হাই অল্টিটিউডে যাবে তত হালকা গ্যাসকে তুমি পাবে। তো এই আকাশে যেরকম পরিবেশ থাকে, সেম পরিবেশ এই জে জে থমসন বলে যে ব্যক্তিটার কথা বলছি, ওই ডিসচার্জ টিউবের মধ্যে সেম পরিবেশ তৈরি করেন, ঠিক আছে। যে একদিকে থাকে হচ্ছে ক্যাথোড, ক্যাথোড, আরেকদিকে থাকে হচ্ছে অ্যানড, অ্যানড, ঠিক আছে। একটা নেগেটিভলি চার্জ প্লেট, একটা পজিটিভলি চার্জ প্লেট দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এবারে উনি প্রথমে যখন ইলেকট্রিসিটি সাপ্লাই করেন কোনো এফেক্ট পাননি। আচ্ছা দেখো, এই
গ্লাসের ভেতরে যে পরিবেশটা তৈরি করা হয়েছিল না, সেটা হচ্ছে আকাশে যে পরিবেশটা থাকে ঠিক সেরকম টাইপের রাখা হয়েছিল। মানে উনি হিলিয়াম গ্যাস নিয়েছিলেন, হালকা গ্যাস। ওকে, তারপরে এখানে প্রেশার কমিয়েছিলেন, ঠিক আছে, আকাশে যেরকম কম প্রেশার দিয়েছে, দিয়ে উনি কি করলেন, উনি ইলেকট্রিসিটি সাপ্লাই করলেন। আচ্ছা, এখানে আরেকটা কথা, কেন আমরা এরকম জিনিস করছি বা বিজ্ঞানীরা এই জিনিসটা করছিল? তো আমরা প্রথমের দিকে কি দেখলাম, যে বিজ্ঞানীরা কেউ কেউ কি করছিল, যে লিকুইড তড়িৎ পরিবহন করে কিনা সেটা দেখছিল। এমনি অন্য কোনো বিজ্ঞানী ছিল, সেও এটা চেক করলো যে বায়ু বা গ্যাস এ কি তড়িৎ পরিবহন করে, সে সেই জিনিসটাকে আবিষ্কার করলো। তারপরে গিয়ে আলটিমেট এই ধরনের এক্সপেরিমেন্ট, বোঝা গেল? জে থমসন বলে যে ব্যক্তিটার কথা বলছি, যে এক্সপেরিমেন্টটা করছিলেন, এখানে উনি যখন ভোল্টেজ বাড়াতে থাকেন, ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা টাইমের পরে কি হয়, ভোল্টেজ এতটা বাড়িয়ে দেন, তখন দেখেন যে এখানে একটা স্পার্কিং হয়। ওকে, তখন এখানে একটা স্পার্কিং হয়, ঠিক? তো সেই স্পার্কিংটা প্রায় অনেকক্ষণ ধরে চলে। এবার ওনার মাথাতে একটা কিউরিওসিটি এলো যে এই স্পার্কিংটা কেন, কিসের জন্য হচ্ছে। তখন উনি দেখলেন যে এই যে লাইটিংটা জ্বলে উঠেছে, এটা কি এই দিক থেকে আসছে, ক্যাথোড থেকে আসছে, না এটা অ্যানোড থেকে আসছে। এটা জানার জন্য উনি কি করলেন, উনি ওনার এখানে একটা লকেট টাইপের উনি রেখে দিলেন, ঠিক আছে। এবার রেটা ধরো যদি এদিক থেকে আসে, তাহলে লকেটে বাধা পেয়ে রেটার এদিকে আসতে পারবে না, ফলে এদিকে একটা শ্যাডো তৈরি হবে। তো উনি দেখেন যে শ্যাডোটা তৈরি হচ্ছে অ্যানোডে, অ্যানোডে আমার শ্যাডো তৈরি হচ্ছে। তো অ্যানোডে শ্যাডো তৈরি হচ্ছে মানে রেটা আসছে আবার ক্যাথোড থেকে। তো তখন উনি রেটার নাম দিলেন ক্যাথোড রে, ক্যাথোড রে, ক্যাথোড রে। ওকে, এবং এটা কিন্তু নেগেটিভলি চার্জ। ওকে, ক্যাথোড হচ্ছে নেগেটিভলি চার্জ প্লেট, সেখান থেকে আসছে মানে এটা একটা নেগেটিভ রূপ, কারণ ওর চার্জটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো ওটার নাম দিলেন উনি ক্যাথোড রে। তারপরে আরো এক্সপেরিমেন্ট হয়, উনি দেখার চেষ্টা করেন যে এটা এটা কি ওয়েভ, এটা কি ওয়েভ নাকি এটা পার্টিকেল। সেটা দেখার জন্য উনি এখানে প্যাডেল হুইল বলে একটা এক্সপেরিমেন্ট করেন, এবং উনি দেখেন যে এখান থেকে যে রশ্মিটা আসছে সেটা অ্যাকচুয়ালি পার্টিকেল, কণা স্রোত, ঠিক আছে। তারপরে উনি চেক করে দেখেন যে এটা পজিটিভলি চার্জ কণা না নেগেটিভলি চার্জ কণা, ঠিক আছে। তারপরে উনি এটা চেক করে দেখেন যে এটা পজিটিভলি চার্জ কণা নাকি নেগেটিভলি চার্জ কণা। তখন ফার্দার আরো এক্সপেরিমেন্ট করলেন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, ঠিক আছে। তখন উনি দেখলেন যে না, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ কণা, যদি এটা ক্যাথোড থেকে বোঝা গেল, ঠিক আছে, ক্যাথোড নেগেটিভলি পার্টিকেল। তো এটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন। তো ইলেকট্রন ইনি ডিসকভার করেছেন, কিন্তু ইলেকট্রন নামকরণটা কিন্তু ইনি করেননি। ইনি তখন এটাকে কর্পাসেল বলেছিলেন, ঠিক আছে। তো ওটার নামকরণ উনি করেননি। ইলেকট্রন নামকরণ করেছিল জে.জি. স্টোনি। ওকে, স্টোনি বলে একজন বিজ্ঞানী, তিনি ইলেকট্রন নামকরণটা করেছেন। এটা পরীক্ষাতে প্রশ্ন দেয় যে ইলেকট্রন নামকরণটা কে করেছেন। ওকে, এখানে লেখা আছে জে.জে. থমসন এক্সপেরিমেন্ট হেল্প ইন চেঞ্জিং দ্য আইডিয়া অ্যাবাউট অ্যান অ্যাটম। অ্যাটম সম্পর্কে আইডিয়া চেঞ্জ, যে ক্যাথোড রে থেকে, মানে ক্যাথোড থেকে যে রশ্মি বা কণা বেরিয়ে আসছে, এটা অ্যাটম, ক্যাথোড তো অ্যাটম দিয়ে তৈরি, যে কোনো ম্যাটার অ্যাটম দিয়ে তৈরি, তো অ্যাটমের মধ্যে থেকে বেরিয়ে আসছে। তখন উনি বললেন যে তার মানে অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটম ফার্দার আরো ছোট ছোট কণা দিয়ে তৈরি। ডাল্টন কি বলেছিল যে অ্যাটমকে ভাঙা যায় না, অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল। তো ডাল্টনের থিওরিকে ভুল প্রমাণ করলেন কে, জে.জে. থমসন। কিভাবে করলেন, ইলেকট্রন আবিষ্কার করে, ঠিক আছে। He proved that the rays originating from the cathode are made up of negatively charged particles, যেগুলো আমি বললাম। যে তারপরে উনি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুভ করলেন যেখান থেকে যে রেটা আসছে ওটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল। অ্যান্ড হি অলসো মেড ইট ক্লিয়ার দ্যাট দিস পার্টিকেল পজেস মাস অ্যান্ড এনার্জি। এবং এই যে পার্টিকেলটা আসছে এর কাছে মাসও আছে, এর কাছে এনার্জিও আছে, ঠিক আছে। when an electric discharge was passed, all gases gave the same negative particle irrespective of nature of the gas, ঠিক আছে। উনি যখন এখানে অন্য গ্যাস থেকে দেখেন, তখনও দেখে যে গ্যাসটা যাই হোক না কেন, এখানে আমরা নেগেটিভলি চার্জ ইলেকট্রন পাচ্ছি। হেন্স হি সাবস্টেন্ড দ্যাট দিস পার্টিকেল আর কমন টু অল সাবস্টেন্স, যে এই কণাটা অ্যাকচুয়ালি সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে কমন। তার মানে এটা অ্যাটম থেকেই আসছে, এটা একটা সাব অ্যাটমিক পার্টিকেল। ওকে, so he proved that they are much smaller particle than the atom and are the part of atom. যে কণাগুলো হচ্ছে অ্যাটমের থেকেও ছোট এবং ওটা অ্যাটমের পার্ট।
তো ইলেকট্রন আবিষ্কার করার ক্রেডিট বা ডিসকভার কে করেছেন? জে জে থমসন। এবার জে জে থমসনের পরে ইনি যখন এই লাইটেনিংটা বাড়িতে করে ফেললেন, তখন সেম টাইপের এক্সপেরিমেন্ট আরো প্রচুর বিজ্ঞানীরা করছিল। ওকে, তো এরপরে যেরকম কিছু বিজ্ঞানী আছে, যেরকম হচ্ছে তোমার এখানে পাবে, ঠিক আছে? দেখো, ডিসকভারি অফ ইলেকট্রন। জে জে থমসন ডিসকভার দ্যাট ক্যাথোড রেজ আর নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্যাথোড থেকে যে রশ্মিটা ইলেকট্রোম্যাগনেটিক একটা পার্টিকেল দিয়ে তৈরি, আর সেই পার্টিকেলটা হাইড্রোজেনের অ্যাটমের থেকে প্রায় 1800 টাইম হালকা। হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে থাকে একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের অ্যাটম মানে প্রোটন, প্রোটন তো অনেক হালকা, ঠিক আছে? তো হি কল দিস নিউ পার্টিকেল কর্পাসেল। সে ওই নতুন পার্টিকেলকে কর্পাসেল বলেছিল, নামকরণ করেনি। বাট দে ওয়ার লেটার রিনেমড ইলেকট্রন। তারপরে নামকরণ করা হয় ইলেকট্রন। বোঝা গেল? ওকে, এরপরে একজন বিজ্ঞানী, ঠিক আছে, যার নাম হচ্ছে তোমার গোল্ডস্টেন। একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে গোল্ডস্টেন। গোল্ডস্টেনও সেম টাইপের এক্সপেরিমেন্ট করছিল, বাট গোল্ডস্টেনের এক্সপেরিমেন্টে কি হয়, ক্যাথোড থেকে রশ্মি না বেরিয়ে অ্যানোড থেকে রশ্মি বেরিয়ে আসে। তখন উনি ওই রশ্মিটার নাম দিয়েছিলেন অ্যানোড রে। এবার এই অ্যানোড রেটা যে অ্যাকচুয়ালি প্রোটন কণা ছিল, এটা পরে আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। রাদারফোর্ডকে সেই জন্য প্রোটন ডিসকভারির ক্রেডিট দেওয়া হয়। তাহলে ইলেকট্রন ডিসকভার কে করেছেন? জে জে থমসন। প্রোটন ডিসকভার কে করেছেন? রাদারফোর্ড। ওকে, এবার অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন ছাড়াও আরো একটা কণা থাকে নিউট্রন। তো নিউট্রনের ডিসকভারি অনেক পরে হয়। কেন নিউট্রনের ডিসকভারি অনেক পরে পরে হয়? তার কারণ ইলেকট্রনের যেরকম নেগেটিভ চার্জ আছে, প্রোটনের যেরকম পজিটিভলি চার্জ আছে, তো ইলেকট্রন প্রোটন এরা হচ্ছে চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেল হওয়াতে এদের আবিষ্কারটা তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই, তাই নিউটনের ডিসকভারি অনেক পরে হয়, 1930 সাল 32 সাল নাগাদ হয়। এবং নিউটনের ডিসকভারি যিনি করেন তার নাম হচ্ছে জেমস চ্যাডউইক। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার বিষয় হচ্ছে, জে জে থমসন যখন জে জে থমসন যখন ডাল্টনকে ভুল প্রমাণ করেছিল যে অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটম আরো ছোট কণা দিয়ে তৈরি, তখন জে জে থমসন কি করলো? জে জে থমসন তখন অ্যাটমিক মডেল দিল যে অ্যাটমের স্ট্রাকচারটা কেমন অ্যাকচুয়ালি। তো জে জে থমসন বলছে অ্যাটম তো এরকম গোলাকার স্ফেরিকাল টাইপের জিনিস, গোলাকার টাইপের জিনিস, স্ফেরিকাল। তো এই গোলকটা গোলকটা টোটালটাই পজিটিভলি চার্জ, আর তার ভেতরে ছোট 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 করে ছড়িয়ে আছে আমাদের নেগেটিভলি চার্জ ইলেকট্রন। মানে জিনিসটা কিরকম অ্যাকচুয়ালি? জে জে থমসন যে মডেলটা দিয়েছেন তার নাম হচ্ছে পাম পুডিং মডেল, অথবা ওয়াটারমেলন মডেল, অথবা ওয়াটারমেলন মডেল মডেল ওয়াটারমেলন দেখেছো? তরমুজ। ওকে, এই তরমুজ দেখেছো? তরমুজকে মিডিল থেকে কাটলে কি এরকম ভাবে তুমি দেখতে পাও ম্যাক্সিমাম লাল পোর্শন আছে, তার মধ্যে কোথাও কোথাও এরকম কালো কালো বীজ আছে, তাই তো? এই যে ম্যাক্সিমাম লাল পোর্শনটা, যেটা দিয়ে এই স্ফেয়ারটা তৈরি, গোলকটা তৈরি, সেই লাল পোর্শনটা হচ্ছে টোটালটা পজিটিভলি চার্জ। আর তার মধ্যে যে ইলেকট্রন গুলো দেখতে পাচ্ছ, এই বীজগুলো দেখতে পাচ্ছ, বীজগুলো হচ্ছে ইলেকট্রন, যা এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো উনি একটা এরকম একটা মডেল দেন, পাম পুডিং মডেল। তো ওনাদের ল্যাঙ্গুয়েজে পাম পুডিং বলতে এই কেক, ফ্রুট কেক গুলোকে বোঝানো হচ্ছে। ফ্রুট কেকের মধ্যে যখন দেখতে পাও না যে ছোট ছোট কোথাও কোথাও একটু একটু করে ফ্রুট আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি একটু আছে ফ্রুট, ফ্রুট থাকে। এই ফ্রুট গুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন। আর টোটাল কেকটা যেটা আটা ময়দার যে কেকটা তৈরি, ওটা হচ্ছে পজিটিভলি চার্জ একটা স্ফিয়ার, তার মধ্যে ইলেকট্রন ফ্রুটের মতো ছড়িয়ে ছিটিয়ে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের পাম পুডিং মডেল। তো ইনি যে মডেলটা দিয়েছেন অ্যাটমিক স্ট্রাকচারের, এবার এটা চলছে। এবার জে জে থমসনের স্টুডেন্ট হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড জে জে থমসনের এই মডেলটাকেই সঠিক প্রমাণ করার জন্য, মানে ও যেহেতু রাদারফোর্ড ছিল স্টুডেন্ট, তো ও চাইবেই যে স্যার যেটা আবিষ্কার করেছে সেটা আরো আমি একটু পাকাপুক্ত করি ব্যাপারটাকে, এটা ইচ্ছা হবে, তাই না? উনি সেটাই করতে চান, এবং এই করতে গিয়ে উনি একটা এক্সপেরিমেন্ট করেন। ওকে, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং। ওকে, সেখানে বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আলফা পার্টিকেল স্ক্যাটারিং
অথবা এটাকে বলা হয় গোল্ড ফয়েল স্ক্যাটারিং, একই ব্যাপার। তো এখানে একটা রেডিও অ্যাক্টিভ মৌল নিয়েছিলেন, রেডিও অ্যাক্টিভ মৌল থেকে আলফা পার্টিকেল ছেড়েছিলেন। আলফা পার্টিকেল মানে পজিটিভলি চার্জ পার্টিকেল। ওকে, যেহেতু জে থমসন কি বলেছিল, দেখো এখানে উনি একটা নিয়েছিলেন গোল্ডের ফয়েল যেটা, সেটার থিকনেস হচ্ছে এরকম 3-4টে অ্যাটমের থিকনেস, 3টে বা 4টে অ্যাটমের থিকনেস, যতটা পাতলা পেরেছিলেন অতটা পাতলা একটা গোল্ডের ফয়েল নিয়েছিলেন। এবার জে থমসন কি বলেছে যে একটা অ্যাটম বা হ্যাঁ একটা অ্যাটম কি দিয়ে তৈরি, একটা অ্যাটমের ম্যাক্সিমাম পোর্শন পজিটিভলি চার্জ। তাহলে যখন আমি আলফা পার্টিকেল পাঠাচ্ছি, পজিটিভলি চার্জ যদি হয়, আলফা পার্টিকেলও তো পজিটিভলি চার্জ, তাহলে কি হবে, ডিফ্লেক্ট করে চলে আসার কথা। তো দেখে উল্টো ঘটনা হয়, দেখে ম্যাক্সিমাম রে এরকম পাস করে বেরিয়ে গেছে, ম্যাক্সিমাম রে পাস করে বেরিয়ে গেছে। তো ম্যাক্সিমাম রে পাস করে বেরিয়ে গেছে মানে কি, ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা। আর কিছু রে কি হয়েছে, এদিকে এদিকে ডিফ্লেক্ট করেছে, আর খুব সামান্য রে সোজা গিয়ে পুরো ব্যাকে ঘুরে এসছে, ঠিক আছে, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসছে। তো এই যে ম্যাক্সিমাম রশ্মি পাস করে গেল, এখান থেকে উনি কি কনক্লুড করলেন যে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে এমটি, ঠিক আছে, ফাঁকা। ওকে, এবং এই যে কিছু রশ্মি গিয়ে ঘুরে চলে এসছে, তো রশ্মিগুলো তো পজিটিভলি চার্জ ছিল, তার মানে অ্যাটমের কোথাও একটা জায়গা আছে যেখানে পজিটিভ চার্জ কনসেন্ট্রেটেড আছে, এই পজিটিভ চার্জ গিয়ে পজিটিভ চার্জের কাছ থেকে রিপেল হয়ে ঘুরে এসছে। তো উনি বললেন অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, কিন্তু অ্যাটমের কেন্দ্রে খুব ছোট্ট জায়গাতে তার সমস্ত ভর কনসেন্ট্রেটেড আছে, বা সমস্ত পজিটিভ চার্জ এই জায়গাটাতে আছে। এবং তিনি এই সেন্টারটার নাম দিলেন কি, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ডিসকভারি কে করেছেন, পরীক্ষাতে প্রশ্ন দেয় যে নিউক্লিয়াসের ডিসকভারি কে করেছেন, তো নিউক্লিয়াসের ডিসকভারি করেছেন কে, রাদারফোর্ড। ওকে, তো রাদারফোর্ড কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে করেছেন, তো সেটা হচ্ছে আমাদের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি আবিষ্কার করলেন নিউক্লিয়াস। এবং আরো উনি কি কনক্লুশন দিলেন, বললেন যে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, আর কেন্দ্রে ভরটা কনসেন্ট্রেটেড আছে, পজিটিভ চার্জটা ওখানেই আছে, আর ওটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, তো রাদারফোর্ড তাহলে জে থমসনকে এবার ভুল প্রমাণ করে দিল। কারণ কি, জে থমসন বলেছিল যে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাটাই পজিটিভ পজিটিভ জিনিস, তার কোথাও কোথাও ছোট ছোট ভাবে ইলেকট্রন বা নেগেটিভ পার্টিকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তো জে থমসনের এই যে পাম্পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, এটাকে ভুল প্রমাণ করলেন কে, এটাকে ভুল প্রমাণ করে দিল তার স্টুডেন্ট রাদারফোর্ড। এবার রাদারফোর্ড যখন ওকে ভুল প্রমাণ করে দিল, তখন রাদারফোর্ড কি করলো, রাদারফোর্ড নিজে একটা অ্যাটমিক স্ট্রাকচার দিল। ওকে, তো রাদারফোর্ড কি বলছে অ্যাটমিক স্ট্রাকচার কেমন হওয়া উচিত, তো রাদারফোর্ডের মতে অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে এরকম যে আমাদের সোলার সিস্টেমের মতো, মানে আমাদের সোলার সিস্টেমে যেরকম কেন্দ্রে থাকে সূর্য, সূর্যকে ঘিরে প্ল্যানেট গুলো এরকম সার্কুলার পাথে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ঠিক এরকমই উনি একটা মডেল দিয়েছেন যে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে ঘুরে এরকম সার্কুলার পাথে ঘুরে বেড়াচ্ছে কে, আমাদের ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এটা উনি বললেন। বাট এগেন ওনার এই থিওরিটাও মার্কেটে চলেনি। কেন চলেনি, কারণ সেই টাইমে ইলেকট্রোম্যাগনেটিজমের থিওরি চলে এসেছে, যে কোনো চার্জ পার্টিকেল সে যদি সার্কুলার পথে এরকম ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে সে এনার্জি ছেড়ে দেবে। আর এনার্জি ছেড়ে দিলে তো একই পথে ঘুরতে পারবে না, সে ঘুরতে সে একটা স্পাইরাল শেপ নিয়ে নিউক্লিয়াস এসে পড়ে যাবে। মানে যেরকম ধরো এটা নিউক্লিয়াস, তো ইলেকট্রন ঘুরতে এরকম একটা স্পাইরাল শেপে ঘুরতে দেখো নিউক্লিয়াস এসে পড়ে যাবে। তাহলে উনি অ্যাটমের স্টেবিলিটি নিয়ে উনি কিছু বলেননি, যে ইলেকট্রনগুলো কিরকম ভাবে ঘুরছে, ইলেকট্রনগুলো কিভাবে আছে বা কেমন ভাবে আছে, বা ওর সম্পর্কে আর কিছু বলেননি। কারণ উনি যে থিওরিটা দিয়েছেন সেই অনুযায়ী ইলেকট্রন যদি নর্মালি এরকম প্ল্যানেটারি মোশনের যদি হয়, সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরছে, এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রনগুলো ঘোরে, তো এই ক্ষেত্রে ইলেকট্রন তো চার্জ পার্টিকেল এনার্জি ছাড়তে ওর কাছে এনার্জি কমে যাবে এবং একটা টাইমে ওর নিউক্লিয়াস এসে কোলাপস করে, ঠিক আছে। তো ইনিও যে মডেলটা দিয়েছিলেন এটাও কিন্তু অ্যাকচুয়ালি চললো না। এর পরে কি অ্যাটমিক মডেল দিল, এরপরে অ্যাটমিক মডেল দিল হচ্ছে নেলস বোর। ওকে, Bohr's model of atom. So Niels Bohr proposed a new atomic model by giving a better explanation. রাদারফোর্ডের যে মডেলটা ছিল ওটারই একটা বেটার এক্সপ্লেনেশন দিল, ঠিক আছে, বেটার এক্সপ্লেনেশন টু রাদারফোর্ড মডেল, and this model is known as Bohr's model. এবং Bohr's model is utilized for giving a lucid explanation to the feature of an atom.
Okay, so according to the Bohr's model, the revolving path traced by the electron are called orbit. তো বোর কি করলো, বোর এখানে চালাকি করলো, একটু কি করলো, বোর বলছে যে সবই ঠিক আছে, নিউক্লিয়াস ঠিক আছে, বাট নিউক্লিয়াসকে ঘিরে আমরা এই যে অরবিটটা বলছি, এই অরবিটটার কিছু, এটা কোনো সার্কুলার পাথ বা ওরকম না, এটা হচ্ছে একটা এনার্জি লেভেল। ইলেকট্রনের কাছে যদি এনার্জি থাকে এই অরবিটে থাকার, তাহলে সে এই অরবিটে থাকতে পারে এবং সে স্টেবল ভাবে থাকবে। যখন সে ওই এনার্জি লেভেলে আছে, সে তখন এনার্জি ছাড়বে না, রিলিজ করবে না। মানে উনি মেনলি অ্যাটমের স্টেবিলিটি নিয়ে বলেন। ওকে, রাদারফোর্ড অ্যাটমের স্টেবিলিটি নিয়ে বলতে পারেননি, এক্সপ্লেন করতে পারেননি। এলস বোর কি করলো, অ্যাটমের স্টেবিলিটি নিয়ে বললো যে এই তো আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এটা ধরে নাও প্রথম এনার্জি লেভেল, তারপর এটা ধরে নাও দ্বিতীয় এনার্জি লেভেল। তো ধরে নাও এর যে এনার্জি ধরে নাও হচ্ছে 2 পরিমাণ, এই অরবিটের এনার্জি ধরে নাও 4 পরিমাণ, এই অরবিটের এনার্জি ধরে নাও হচ্ছে 6 পরিমাণ, ঠিক আছে? তো কোনো ইলেকট্রন তার কাছে যদি 2 পরিমাণ এনার্জি থাকে, তাহলে সে এইখানেই কনস্ট্যান্ট ঘুরতে থাকবে। এবার এই ইলেকট্রনকে তুমি যদি আরো 2 এনার্জি দাও, তাহলে ইলেকট্রনের কাছে 4 পরিমাণ এনার্জি হয়ে যাচ্ছে। তখন ইলেকট্রন কি করবে, এখান থেকে জাম্প করে আপার অরবিটে চলে যাবে, যেখানে 4 পরিমাণ এনার্জি নিয়েও থাকতে পারবে। ওকে, এবার এখানে ইলেকট্রনটা চলে এসছে, একে যদি তুমি আরো 2 পরিমাণ এনার্জি দাও, কি হবে, ওর এনার্জি বেড়ে ও জাম্প করে আরো আপার অরবিটে চলে আসবে। তেমনি এখানে যে ইলেকট্রনটা আছে তার কাছে তো 6 পরিমাণ এনার্জি আছে, এই ইলেকট্রনটা যদি 4 পরিমাণ এনার্জি ছেড়ে দেয়, তাহলে তো এর কাছে 2 পরিমাণ এনার্জি চলে আসবে, তাই না? তখন সে কিন্তু আর এখানে থাকতে পারবে না, কারণ 2 এনার্জি থাকলে যে অরবিটে থাকার কথা, যে এনার্জি লেভেল, তো অরবিট বলছি তো, অরবিট মানে হচ্ছে একটা এনার্জি লেভেল। তো 2 পরিমাণ এনার্জি থাকলে ও 2 এনার্জি লেভেলের অরবিটে চলে এসে এরকম, যদিও ইলেকট্রন এরকম ভাবে ঘোরে না। ওকে, ইলেকট্রনের স্পিন বা ইলেকট্রন কিভাবে ঘুরছে এগুলো এগুলো আজ অব্দি আবিষ্কার। ওকে, সেই জন্য ইলেকট্রনের পজিশন ডিফাইন করার জন্য আমরা কোয়ান্টাম মডেল নিই, ম্যাথামেটিক্স একটা মডেল নিই, ওয়েভ ফাংশন। যাই হোক, সেগুলো আরো অনেক পরের ব্যাপার। তো ওর এই যে অ্যাটমিক মডেলটা দিয়েছিল, এখানে এই প্রতিটা অরবিট, এগুলো হচ্ছে একটা এনার্জি লেভেল বা এগুলো একটা শেল। এটা তো প্রথম শেল, প্রথম শেল মানে এন এর ভ্যালু 1। ওকে, এটা হচ্ছে কে শেল। দ্বিতীয় শেল মানে এন এর ভ্যালু হচ্ছে 2, মানে কে এর পরে এল শেল। এটা তৃতীয় শেল মানে এন এর ভ্যালু 3, কে এল এম এম শেল। চতুর্থ শেল মানে হচ্ছে এন এর ভ্যালু 4, তো কে এল এম এন শেল। এটা পঞ্চম শেল মানে হচ্ছে এন এর ভ্যালু 5। ওকে, তার মানে কে এল এম এন ও ও শেল। এটা এরকম ভাবে উনি এনার্জি লেভেলে ভাগ করে দেন। বোঝা গেল জিনিসটা? তো এখানে সিম্পল জিনিসটা দেওয়া আছে, electrons revolve around the nucleus of an atom in a fixed path called orbit or shell. ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে একটা ফিক্সড এনার্জি লেভেলে ঘুরছে, তাই ওই এনার্জি লেভেলে ঘুরছে মানে ইলেকট্রনের কাছে এনার্জিটা ফিক্সড, যতক্ষণ সে ওই অরবিটে বা ওই এনার্জিতে আছে, ওখানে এনার্জি রেডিয়েট করার কিছু নেই। তো এই ইলেকট্রন যদি এনার্জি ছেড়ে দেয়, তাহলে তার নিচের এনার্জি লেভেলে চলে এসে ঘুরবে। সেখান থেকে যদি আরো এনার্জি ছেড়ে দেয়, তারও নিচের এনার্জি লেভেলে এসেছে। বোঝা গেল জিনিসটা? তো ইলেকট্রন ইন ইচ শেল হ্যাভ এ ডেফিনেট এনার্জি। কোন একটা, ধরো ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা দ্বিতীয় শেল, এই দ্বিতীয় শেলে যতগুলো ইলেকট্রন আছে সবার কাছে একই পরিমাণ এনার্জি আছে, সবার কাছে একই পরিমাণ এনার্জি আছে। এবং কোন শেলে কতগুলো এনার্জি থাকবে এটা বার করার একটা ফর্মুলা আছে। এনতম শেল যদি হয়, তো -13.6 বাই এন স্কয়ার এত ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে ফর্মুলা। যেরকম ধরো এটা হচ্ছে প্রথম শেল, তো তো প্রথম শেলের জন্য এনার্জি বার করছে, এনার্জি অফ ফার্স্ট শেল সমান সমান কি -13.6। এবার এন, এন মানে কি ফার্স্ট সেল, ফার্স্ট সেল মানে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 বসো 1 এর স্কয়ার মানে -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো -13.6 ইলেকট্রন ভোল্ট কার এনার্জি? তো -13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে প্রথম কক্ষে বা প্রথম শেলের এনার্জি, বা প্রথম শেলে যে ইলেকট্রন গুলো ঘুরছে তার এনার্জি। আমি যদি বলি দ্বিতীয় শেল, এই দ্বিতীয় শেলের এনার্জি কত, n ইকুয়ালস টু 2, মানে এনার্জি অফ 2 দ্বিতীয় শেল সমান সমান -13.6 বাই 2 এর স্কয়ার করবো, n এর স্কয়ার মানে 2 এর স্কয়ার, তার মানে হচ্ছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, তো হচ্ছে আমার 3 পয়েন্ট, মানে মাইনাস আছে একটা, -3.4 ইলেকট্রন ভোল্ট। তো -3.4 ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের দ্বিতীয় অরবিট বা দ্বিতীয় এনার্জি লেভেলকে বোঝাচ্ছে, বা দ্বিতীয় এনার্জি লেভেল বা অরবিট বা শেলের যে এনার্জি,
বা ওই অরবিটে বা শেলে যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে তাদের যে এনার্জি সেটা হচ্ছে -3 ইলেকট্রন ভোল্ট। আশা করি ক্লিয়ার। লেখা আছে as long as an electron revolves in a particular orbit, এই পার্টিকুলার অরবিটে যখন একটা ইলেকট্রন যতক্ষণ সে ঘুরছে তার এনার্জি কনস্ট্যান্ট থাকবে, সে এনার্জি রেডিয়েট করবে। এনার্জি অফ দ্য শেল ইনক্রিজেস অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস। এই নিউক্লিয়াস থেকে শেল কক্ষ যত দূরের কক্ষ হবে, যত দূরের কক্ষ, দূরের কক্ষ মানে এই কক্ষের এনার্জি বেশি, তাই না? সেটাই এখানে বলেছে। Shell around the nucleus can be numbered from near the nucleus as, এই যে শেল গুলো আছে শেলগুলোকে নামকরণ করা হয়েছে কিভাবে? নিউক্লিয়াসের কাছে যে আছে তাকে 1 নম্বর শেল, পরে যে আছে 2 নম্বর শেল, তারপরে যে আছে 3 নম্বর শেল। ওকে, তো নেলস বোর উনি যেটা দিয়েছেন, ঠিক আছে, প্রপোজ অ্যানাদার মডেল, উনি যে মডেলটা দিয়েছেন এই দেখো, এ শেল মানে এন এর ভ্যালু 1, এল শেল মানে এন এর ভ্যালু 2, যাই হোক এগুলো এক একটা এনার্জি লেভেল। তো তো কোন শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা একটা ফর্মুলা আছে। ওকে, ম্যাক্সিমাম ইলেকট্রন প্রেজেন্ট, ম্যাক্সিমাম ইলেকট্রন প্রেজেন্ট ইন এ শেল। ওকে, এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 2n²। মানে ধরো হচ্ছে প্রথম কক্ষ মানে n এর ভ্যালু 1, তো তার মানে প্রথম কক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? 2 ইন্টু 1² মানে হচ্ছে 2, মানে প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকে। বোঝা গেল? এরপর আমি দ্বিতীয় কক্ষের কথা বলি, তো দ্বিতীয় কক্ষ মানে 2n² ফর্মুলা অ্যাপ্লাই করো, মানে 2 ইন্টু n এর ভ্যালু 2 হবে দ্বিতীয় কক্ষ মানে, তো 2 এর স্কোয়ার মানে কত? 2 4 মানে হচ্ছে 8, মানে দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে। আমি যদি তৃতীয় কক্ষের কথা বলি তো ফর্মুলা অ্যাপ্লাই করো 2n² মানে 2 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 9 মানে হচ্ছে 18। ওকে, তার মানে এই যে তৃতীয় কক্ষ, এই তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, এরকম ভাবে তুমি যে কোনো কক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা তুমি কিন্তু বার করে নিতে পারবে বা ক্যালকুলেট করতে পারবে। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা ছোট ছোট কিছু পয়েন্ট একটু দেখে নিই, এগুলো আমাদের একটু বাকি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের মাস দেওয়া আছে। ইলেকট্রনের মাস কত? 9.1, বাকি এত মনে রাখার দরকার নেই, 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওকে, এটা কেজিতে আছে, এগুলো কেজি। প্রোটনের মাস কত? 1.672 10⁻27, এটা -27 এত কেজি। নিউটনের মাস প্রায় সেম, জাস্ট একটু বেশি, এখানে দেখো 7.2 আছে, এটা 7.4 আছে, তো 1.674 ইন্টু -27 কেজি হচ্ছে নিউটনের মাস। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে কার মাস সব থেকে বেশি? অবভিয়াসলি নিউট্রনের মাস সব থেকে বেশি, নিউট্রনের মাস সব থেকে বেশি। ওকে, এবং চার্জ, দেখো একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এবার ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাই আমরা এখানে মাইনাস দেবো। আর একটা ইলেকট্রনের যা চার্জ, প্রোটনেরও তাই চার্জ, শুধু ইলেকট্রনের চার্জটাকে নেগেটিভ ধরি আমরা, প্রোটনের চার্জটাকে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে? তো -1.6 ইন্টু 10⁻19 কুলম হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর +1.6 ইন্টু 10⁻19 হচ্ছে আমার প্রোটনের চার্জ। ক্লিয়ার এটা? ওকে, এবার এখানে আরেকটা প্রশ্ন আছে তোমাদের, যে কে প্রথম অ্যাটমিক স্ট্রাকচার দিয়েছেন? কে প্রথম অ্যাটমের স্ট্রাকচার দিয়েছেন? কেউ ভুল করেও কিন্তু আনসার করবে না জন ডাল্টন, কারণ উনি অ্যাটমিক থিওরি দিয়েছেন, উনি স্ট্রাকচার নিয়ে বলেননি। অ্যাটমিক স্ট্রাকচার প্রথম দিয়েছেন কে? জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করার পরে উনি প্রথম অ্যাটমিক স্ট্রাকচার দিয়েছেন, ঠিক আছে? এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাথায় রাখবে। ওকে, এখানে একটু লেখাগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, মনে রাখবে প্রোটনের ডিসকভারি কি হবে? প্রোটনের ডিসকভারি হচ্ছে রাদারফোর্ডকে দেওয়া হয়। গোল্ডস্টেন অ্যাকচুয়ালি আবিষ্কারটা করেছিল, কিন্তু গোল্ডস্টেন ওটাই যে প্রোটন কণা ওটা উনি বলেননি। তো গোল্ডস্টেনকে এই জন্য মানে উনি ওটার নাম দিয়েছিলেন অ্যানোড রে।
গোল্ডস্টেন যে এক্সপেরিমেন্ট করেছিল ওখানে যে রশ্মিটা পেয়েছিলেন তার নাম দিয়েছিলেন অ্যানোড রে বা ক্যানাল, ঠিক আছে। আর নিউটনের ডিসকভারি কে করেছিলেন? জেমস চ্যাডউইক। নিউটনের ডিসকভারি কেন এত দেরিতে হয়েছিল? তার কারণ নিউটনের কোনো চার্জ নেই। ওকে, নিউটন হচ্ছে নিস্তড়িত কণা। বাস, এই পয়েন্ট কটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে আসছে আমরা অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক স্ট্রাকচার নেই, অ্যাটমিক নাম্বার। তো প্রতিটা পদার্থের অ্যাটম ডিফারেন্ট হতে পারে। তো ডিফারেন্ট অ্যাটমগুলোকে যদি আমি নাম্বারাইজ না করি বা কিছু একটা নাম্বারাইজিং না করি, তাহলে আমাদের স্টাডি করতে অসুবিধা হবে, তাই না? তো প্রতিটা অ্যাটমের কোন জিনিসটা আলাদা থাকে, যেরকম আমরা সবাই কেন আলাদা? কেউ বলবে স্যার আমাদের সবার মুখশ্রী আলাদা, কেউ বলবে স্যার আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, কেউ বলবে স্যার আমাদের চোখের রেটিনা আলাদা, সবকিছু আলাদা, তাই তো? তো এরকম আমাদের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো প্রত্যেকের থেকে আলাদা, তাই আমরা একে অপরকে আলাদাভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবো। তেমনি অ্যাটম, প্রতিটা পদার্থের অ্যাটম নিশ্চয়ই আলাদা হবে। তো তাদের কোন জিনিসটা অ্যাকচুয়ালি আলাদা থাকে? অ্যাটম মানে তোর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন কণা। অ্যাটম মানে কি? অ্যাটম মানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন কণা, আর বাইরে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন। ওকে, কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন কণা, আর বাইরে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রন। প্রতিটা অ্যাটমের এটাই স্ট্রাকচার। এবার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কারো কাছে নিউট্রন আছে একরকম, প্রোটন আছে একটা, ইলেকট্রন। তো মেনলি ইলেকট্রন, প্রোটন না নিউট্রন, কোনটার বেসিসে আমি বা কোনটাকে আমরা অ্যাটমিক নাম্বার দেবো? সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। সবার মধ্যে প্রোটন সংখ্যা থাকে ডিফারেন্ট। অ্যাটমিক নাম্বার বলতে বোঝানো হয় যে ওই অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে। যেরকম হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে, তাই হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। হিলিয়ামের মধ্যে দুটো প্রোটন আছে, তাই হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। ওকে, সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে, তাই সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এবার এই অ্যাটমগুলো যদি কোনো ইলেকট্রন কাউকে না দেয়, বা যদি কারোর থেকে ইলেকট্রন না দেয়, না নেয়, বা মানে আমি বলতে চাইছি যে অ্যাটমটা ওর কাছে যতগুলো ইলেকট্রন আছে অতগুলোই আছে, মানে ও অ্যাটম হিসেবে আছে, ও আয়ন নয়, ও ইলেকট্রন দেয়নি, ইলেকট্রন নেয়নি। সেই ক্ষেত্রে একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন। একটা অ্যাটম যখন নিউট্রালি ইলেকট্রিক্যালি নিউট্রাল, একটা অ্যাটম যখন ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে মানে ওর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। প্রোটন মানে পজিটিভ চার্জ, যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলোই নেগেটিভ চার্জ আছে, তবে তো একে অপরকে নিউট্রালাইজ করে ও আছে, আমরা অ্যাটম বলছি। দেখা গেল? তো অ্যাটমিক নাম্বার বলতে বোঝানো হয় প্রোটন নাম্বারকে, প্রোটন নাম্বার। ওকে, এবার এবার যদি সেটা অ্যাটম হিসাবে থাকে, তার মানে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে। তো ইলেকট্রনকেও আমরা অ্যাটমিক নাম্বার বলতে পারি, বাট সে যদি অ্যাটম হিসাবে থাকে তবে, আদারওয়াইজ আমরা বলতে পারি না। সেই জন্য আমরা ইলেকট্রনকে চুজ না করে আমরা প্রোটনকে চুজ করেছি। কারণ প্রোটন, অ্যাটম থেকে প্রোটন বেরিয়ে চলে যাবে না, অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে চলে যেতে পারে বা ইলেকট্রন নিতে পারে। তো প্রোটনটা আমার ফিক্স থাকছে, সেই জন্য আমরা অ্যাটমিক নাম্বার বলতে প্রোটন নাম্বারকে বোঝাবো। এরপরে জাস্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের মাস নাম্বার। দেখো এটা পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলটা সাজানো হয়েছে অ্যাটমিক নাম্বারের বেসিসে। একদম প্রথমে যে আছে দেখো 1 লেখা আছে, মানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাই সেখানে। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাই সেখানে। ঠিক আছে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তাই সেখানে। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল তো আমাদের গোটা একটা চ্যাপ্টারই আছে, ওটা নিয়ে চাপের কিছু নেই। এখানে আরেকটা পয়েন্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার কাদেরকে বলা হয়? অ্যাটমিক নাম্বার তো দেখলাম এই যে একটা অ্যাটমের মধ্যে কতগুলো প্রোটন আছে, এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তেমনি মাস নাম্বার বলতে বোঝানো হয় একটা অ্যাটমের মধ্যে কতগুলো নিউট্রন আছে আর কতগুলো প্রোটন আছে, জাস্ট ওই সংখ্যাটা, নিউট্রন নাম্বার প্লাস প্রোটন নাম্বার। একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে কতগুলো নিউট্রন আর কতগুলো প্রোটন আছে, সেই যোগফলটা বা সেই সংখ্যাটাকে আমরা বলবো কি? মাস নাম্বার। তো আমরা একটু আগে দেখলাম অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, জেড। তো যদি এক্স একটা এলিমেন্ট হয়, তো অ্যাটমিক নাম্বার সবসময় আমরা নিচে লিখি। যেরকম ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17 নিচে লিখেছি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 নিচে লিখেছি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1 নিচে লিখেছি। তুমি এদিকেও লিখতে পারো, এদিকেও লিখতে পারো, আমি হাইড্রোজেনের একটা এদিকেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই।
ওকে, বা সোডিয়ামের 11টা আমি এদিকেও লিখতে পারি, কিন্তু নিচে অ্যাটমিক নাম্বারকে আমরা নিচে লিখি, বাট মাস নাম্বার যেটাকে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই মাস নাম্বারকে আমরা উপরে লিখি, উপরের দিকে লিখি। ওকে, তো মাস নাম্বার মানে কি বোঝালো? মাস নাম্বার মানে বোঝালো নাম্বার অফ নিউট্রন, কতগুলো নিউট্রন আছে, প্লাস নাম্বার অফ প্রোটন, প্রোটন কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন কণা আছে, কতগুলো প্রোটন কণা আছে, এই যোগফলটাকে আমরা বলবো হচ্ছে মাস নাম্বার। আর কিছু বোঝা গেল? তো এখানে এটা দেখো দেওয়া আছে মাস নাম্বার সমান সমান নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তো মাস নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? এ। এ সমান সমান এই যে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটনকে আমরা কি বলি? অ্যাটমিক নাম্বার বলি, মানে সেটাকে জেড দিয়ে প্রকাশ করি, প্লাস নাম্বার অফ নিউট্রনকে ধরো আমি এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে নাম্বার অফ নিউট্রন বার করার ফর্মুলা কি হবে? নাম্বার অফ নিউট্রন সমান সমান এ, মাস নাম্বার এ মাইনাস অ্যাটমিক নাম্বার। ওকে, এই এ থেকে জেড বাদ দেবো, এ থেকে জেড বাদ দিলেই পেয়ে যাব এর মধ্যে কতগুলো নিউট্রন কণা। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের এত দূরই থাকলো। এর আর একটা ছোট্ট পার্ট হবে যেটা আমরা নেক্সট দিনকে তোমাদের সাথে আলোচনা করব। তো টিল দেন টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট সেশনে।